শ্রম ধর্মঘট সারা দেশে যেখানে যেমন মিশ্রভাবে হয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় ওটা সাধারণ ধর্মঘটে কনভার্ট করার একটা প্রচেষ্টা হয়েছে মূলত বামেদের মাধ্যমে। এবং আমরা যেটা দেখলাম যে বিজেপি যখন বন্ধ ডাকে তখন তৃণমূল সরকার যতটা সক্রিয় থাকে এবং মারমুখী অবস্থায় সরকার থাকে, কিন্তু আমরা এক্ষেত্রে দেখলাম অনেক শিথিলতা। অর্থাৎ এক কথায় বলতে গেলে, যাতে বামেদের বন্ধ হতে পারে, বামেদের বন্ধে যাতে কিছুটা তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপ চলতে পারে তার সুযোগ করে দিয়েছে তৃণমূল এবং সরকার বা পুলিশ। অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই যে সারা দেশের একটি শ্রমিক ধর্মঘটকে এই রাজ্যে বিনাশকারী ধর্মঘটে রূপান্তরিত করবার চেষ্টা হয়েছে। বাংলার মানুষকে, বিশেষ করে কলকাতারও মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এই বন্ধে, অর্থাৎ সাধারণ জনজীবন নষ্ট করার যে চেষ্টা, সেই চেষ্টাতে তারা সায় দেননি। এক কথায় সিপিএম, বাম পার্টিগুলো এবং তৃণমূলের সহযোগিতায় এখানে একটা বন্ধ জাগরণের খেলা হয়েছে, যেটা আমরা মনে করি যে জনজীবনকে স্তব্ধ করার যে চেষ্টা সরকারি পক্ষ আর বিপক্ষ মিলে যেটা করেছে সেটা ব্যর্থ হয়েছে। বলুন। হ্যাঁ, যে ছবি দেখা গেল যে কোথাও পুলিশের যে দ্বিচারিতা, আপনি যদি বলছেন যে পুলিশের একটা মদত ছিল, কিন্তু গাঙ্গুলি বাগান সহ বিভিন্ন জায়গায় দেখা গেল বাম কর্মীদেরকে মারধর করছে পুলিশ, চড় মারছে একজন সিপিএম নেতাকে। কিন্তু তৃণমূল যখন সেই বন্ধ রুখতে রাস্তায় নেমেছে বা একটা মারদাঙ্গার পরিস্থিতি, তৃণমূল কর্মীদের দিকে চুপ পুলিশ। না না না, বিষয় হচ্ছে এটা তো স্বাভাবিক আছে। সিপিএম আমলে আমরা কি দেখেছি? আমরা যখন বন্ধ করেছি তখন সিপিএম এর কার্যকর্তার পুলিশ মিলে আমাদের উপর হামলা করেছে বা অন্য বিরোধীদের উপর হামলা করেছে। তো এই চিত্র তো সিপিএম শুরু করিয়েছে পশ্চিমবাংলা। এবং পুলিশের ওপর ভরসা না করে ক্যাডারের ওপর ভরসা, এটা কে শুরু করালো? সিপিএম শুরু করালো। আজকে সিপিএম এর কোন কার্যকর্তাকে তৃণমূলের কার্যকর্তা মেরেছে কি পুলিশ চর মেরেছে তা নিয়ে এত নাটক করার দরকার নেই। যদিও আমরা এই চরকে সমর্থন করি না, তার কারণ পুলিশের কাজ আইন শৃঙ্খলা দেখা, বন্ধকে ব্যর্থ করার কাজ সরকার যদি বলে তাকে করবে, কিন্তু তা কোনোভাবেই কোনো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা নয় এবং সরকারি ক্ষমতার অপব্যবহার নয়। এটাও যেমন আমরা বলছি, তেমনি পরিষ্কারভাবে এটাও সত্য যে আজকে বহু জায়গাতে তৃণমূল কংগ্রেস অনেক ছাড় পেয়েছে। অন্য ক্ষেত্রে বিরোধীদের বন্ধ যদি বানচাল করতে হয়, বিজেপির বন্ধকে বানচাল করতে হয়, যে ভূমিকা আগে সরকারের আমরা দেখেছি, আজকে কিন্তু দুই একটা ছুটফুট ঘটনা ছাড়া কোথাও কোনো সেই জাতীয় চিত্র আমরা দেখিনি। হ্যাঁ, এটাও ঠিক যে বামেরা তাদের শক্তিও দেখাতে পারেনি, কারণ শক্তিহীন বামেরা তারা সেইভাবে বন্ধ করার জন্য যতটা শক্তি দরকার ততটা শক্তি নিয়ে নামতেও পারেনি, যার জন্য পুলিশকেও অতটা শক্তি ব্যয় করতেও হয়নি। এটাও ঠিক, কিন্তু তবুও একটা কোথায় এই সিপিএম এর সাথে তৃণমূলের একটা গাঁট ছাড়া গাঁটবন্ধন এই বন্ধে আবার স্পষ্ট হয়েছে। না না না, এ তো হয়েছেই। এটা তো সিপিএম এর কালচার, সিপিএমই তো এগুলো শিখিয়েছে। আর তৃণমূল তার সবচেয়ে বড় ছাত্রী, সেই ছাত্রী হিসাবে সমস্তটাই তৃণমূল কুক্ষিগত করে নিয়েছে। আজকে যেগুলো কলেজে কলেজে হচ্ছে সেগুলো কবে শুরু হয়েছে? সিপিএম আমলে শুরু হয়েছে। মহিলাদের ওপর অত্যাচার, স্টুডেন্টসদের ওপর অত্যাচার, নানানভাবে নিষ্পেষণ, র্যাগিং, এগুলো কি নতুন এসছে নাকি? সিপিএম এখন এমন একটা ভাব দেখাচ্ছে যে এই প্রথম এগুলো এসছে। এই কালচার তো সিপিএম শুরু করেছে কলেজে কলেজে।
তাণ্ডব সিপিএম শুরু করেছে, সেই তাণ্ডবগুলো পুরোপুরি নকল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর নকল করতে সুবিধা কেন? সিপিএম এর সেই গুন্ডা, সিপিএম এর সেই সমাজ বিরোধী সব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে। অতএব যা ছিল সিপিএম আজকে তাই হচ্ছে তৃণমূল। বদলা নয় বদল চাই যারা বলেছিল, তারা বদলার রাজনীতিও করছে, আর বদল কিছু করতে পারেনি। যা ছিল তাই আছে, আরো খারাপ হচ্ছে। এবার একটা প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলে, তা হচ্ছে যে এটা মূলত ছিল বিজেপির বিরুদ্ধে বা বিজেপি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজকের এই শ্রমিক ধর্মঘট। সেই শ্রমিক ধর্মঘট রুখতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার বিচ্ছিন্নভাবে যে ছবিগুলো দেখা গেল তারা বন্ধ আটকাতে আসছে, এখানে বাম কংগ্রেসের তরফে আবার একটা সেই বিজেপি আর তৃণমূলের প্রচ্ছন্ন সেটিং এর তথ্য তুলে ধরা হচ্ছে। না না না, আসল ব্যাপার ওটা নয়। আসল ব্যাপার হচ্ছে তৃণমূল আর সিপিএম এর সেটিং তত্ত্ব এখানে পরিষ্কার হয়ে গেল। কেন এটা করা হলো? করা হলো এই কারণে, আগামী 26-এ নির্বাচন আসছে, আর 26-এর নির্বাচনে যে হিন্দু ভোট আছে সেই ভোটে যাতে সিপিএম কংগ্রেস থাবা বসাতে পারে, তার জন্য তৃণমূল কংগ্রেস এই জাতীয় নাটকের খেলা খেললো। যদি 5টা হিন্দু ভোটও সিপিএম কংগ্রেসের দিকে যদি টার্ন করানো যায়, সেটা বিজেপির পক্ষে ক্ষতি। সেই কারণে হিন্দু ভোটকে সিপিএম কংগ্রেসের মাধ্যমে নিজেদের পক্ষে আনার এটা একটা প্রচেষ্টা। কারণ মুসলমান ভোট তৃণমূলের ক্ষেত্রে সিকিউরড হয়ে গেছে। মুসলমান ভোট তৃণমূলের বাইরে যাবে না। হাজার সেলিম চিৎকার করুক আর কংগ্রেসের বড় বড় নেতারা চিৎকার করুক, কিচ্ছু বলা নেই। এই যে অবস্থা আছে, এই অবস্থায় একমাত্র হিন্দু ভোটে কিছু ভাগ বসাতে পারে সিপিএম আর কংগ্রেস। আর সেই কারণে সিপিএম আর কংগ্রেসের সাথে এখানে মোরগ লড়াই ব্যবস্থা করে তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেসের মাধ্যমে হিন্দু ভোট কেটে বিজেপির যাত্রা ভঙ্গ করতে চাইছে, নিজেদের সুবিধা করতে চাইছে। আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয় রায়, যাকে নিম্ন আদালত যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে, শিয়ালদা কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এখন বেকসুর খালাস নিজেকে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ সেই সঞ্জয় রায়। দেখুন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, সঞ্জয় রায় অভিযুক্ত ছিল, আছে, আশা করি থাকবে। কিন্তু আসল অভিযুক্ত সঞ্জয় রায় নয়। এক ব্যক্তির দ্বারা এই অত্যাচার সংগঠিত হতে পারে না। এবং আমরা পরিষ্কারভাবে জানি যেটা সঞ্জয় রায়ের লালসা তৃপ্তির জন্য হয়নি, এর পেছনে এক গভীর ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রের মাথা কারা তা খুঁজে বের করা দরকার। সিবিআই তদন্ত চলছে, রাজ্য সরকারের পক্ষ থেকে পুরোপুরি বাধা দেওয়া হচ্ছে যাতে তদন্ত সঠিকভাবে চলতে না পারে। আর সিবিআইরও তদন্তের যাতে গতি ঠিক হয় তার জন্য আদালতও যথেষ্ট সক্রিয় রয়েছে। সিবিআই তদন্তের ক্ষেত্রে আমরাও কথা বলতে চাই না বা বলতে পারি না যে তদন্ত একদম সঠিকভাবে হচ্ছে। তদন্তে ঢিলেঢালা হচ্ছে, সেই ঢিলেঢালা না হওয়া উচিত এবং আদালত উপযুক্ত ব্যবস্থা নেবে। কেউ আদালতে আবেদন করতে পারে, খালাসের আবেদন, নির্দোষের আবেদন, এটা তো তার গণতান্ত্রিক অধিকার, আইনগত অধিকার। অতএব সেই অধিকার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা শুরু থেকে একটা কথাই বলে এসছি, মমতা ব্যানার্জি প্রথম দিন থেকেই ফাঁসি দাও ফাঁসি দাও বলে যে রব তুলে সঞ্জয় রায়কে তাড়াতাড়ি ফাঁসিতে চাপানোর চেষ্টা করেছিলেন, বাঁকুড়ার ধনঞ্জয়ের মতো, কিন্তু এ ক্ষেত্রে সেটা হয়নি। তার কারণ তাড়াতাড়ি ফাঁসি দিলে আসল অপরাধীদের ক্ষেত্রে যে সাক্ষী প্রমাণ সব লোপাট হয়ে যাবে। এই যে কসবাতে এত বড় একটা ঘটনা ঘটলো, এখানে মমতা ব্যানার্জি রাস্তায় নেমে পড়লো ফাঁসি দাও, আর কসবার ঘটনায় আজ পর্যন্ত একটা শব্দ করলেন না। কেন? কিসের কারণে?
তার মানে আরজি করে মমতা ব্যানার্জির কোনো স্বার্থ লুকিয়ে আছে? তাড়াতাড়ি ফাঁসি দিলে ওনার স্বার্থ সিদ্ধি হবে। আর এখানেও তো একটি মেয়েকে এইভাবে তার উপর নৃশংস অত্যাচার করা হলো। দুটোই কর্মস্থল, একটা কর্মস্থল, একটা পঠন পাঠনের স্থল। তারপরেও মুখ্যমন্ত্রী একটিও শব্দ নেই। কেন? তার কারণ আরজি করে উনি সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে বাকিদের বাঁচাতে চায়, আর এখানে যারা অপরাধী তাদের উনি বাঁচাতে চান। সেই কারণে ওনার বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়। নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট, সেখানে বিহারের মানচিত্রকে বাংলা উল্লেখ করায় বিতর্ক শুরু হয়েছে। 12 জন বাংলা থেকে সাংসদ, তা সত্ত্বেও মোদী সরকার বাংলাকে অসম্মান করছেন, এমন অভিযোগ তৃণমূলের। দেখুন, বিষয় হচ্ছে এটা যে কোনো সাধারণ মানুষই বুঝবে, এর জন্য বিরাট পণ্ডিতের দরকার নেই। এটা একটা টেকনিক্যাল মিস্টেক। অতএব এই টেকনিক্যাল মিস্টেকটাকে নিয়ে এত হল্লা করার কি মানে আছে? আসল কথা, নীতি আয়োগে উনি যাননি, তার আগে নীতি আয়োগ থেকে বেরিয়ে এসেছিলেন। নানাভাবে নীতি আয়োগকে অপমানিত করা, নীতি আয়োগের বৈঠক ক্যান্সেল করবার, তাতে না যাওয়ার নানা রকম ফন্দি ফিকির মমতা ব্যানার্জি করে এসছে। এবং নীতি আয়োগে যে এবার উনি গেলেন না, তাতে যে বাংলার ক্ষতি হলো, বাংলার মানুষের ক্ষতি হলো, উন্নয়নের ক্ষতি হলো, এটা নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। আর সেই কারণের জন্য একটা টেকনিক্যাল ভুলকে নিয়ে বিরাট করে ওটাকে একটা ফাঙ্কেস্টাইন তৈরি করার চেষ্টা চলছে। অতএব আমি মনে করি যে ভুল মমতা ব্যানার্জি করেছে, নীতি আয়োগের বৈঠকে না দিয়ে বাংলাকে বঞ্চিত করিয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা টেকনিক্যাল ভুলকে বিশাল আকার দেওয়ার চেষ্টা করছে। ম্যাপে একটা ভুল হয়েছে, ভুল সংশোধন হয়ে যাবে। ম্যাপ হয়েছে মানে পুরোপুরি বাস্তবেই তো ওটা হয়ে যায়নি। ভুল তো হলে ভুল দেখিয়েও দেয় লোকে। অতএব সেই কারণে আমি মনে করি টেকনিক্যাল একটা মিস্টেককে শুধু শুধু রাজনীতির আঙিনায় এনে আসল বিষয় থেকে নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক নিজের শাশুড়িকে নিয়ে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দেখাতে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনি কিছুটা দেরি করায় তাকে কলার ধরে ধাক্কা, হেনস্থা, দেখে নেওয়ার হুমকি, ট্রান্সফার করে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়কের। না না, এটা কি নতুন দেখছেন? হাসপাতালে ঢুকে মারধর, কলেজে ঢুকে মারধর, বিধায়ক বিধায়িকা জুতো দিয়ে কাউকে পেটাচ্ছে প্রকাশ্যে, এ দৃশ্য তো পরিষ্কার দেখছি। আর এই দৃশ্যগুলো যত দেখছি তত সিপিএম এর শেষ বিদায়ের সুর আমরা শুনতে পাচ্ছি। সিপিএম যখন যাওয়ার শেষ বেলায় এইরকম ঔদ্ধত্য দেখিয়েছিল, এইরকম ভাবে অসভ্যতা শুরু করেছিল, এইরকম অভব্য আচরণ আমরা সিপিএম এর শেষ বেলাটা দেখেছি। অতএব সেইটা দেখে আজকে মনে পড়ছে তৃণমূলের বিদায়ের বাজনা বাজতে শুরু করেছে, যে কারণে চারিদিকে এত ঔদ্ধত্য, এত অনাচার, এত যে স্বেচ্ছাচার চলছে, যা পশ্চিম বাংলার সেই সিপিএম জামানার শেষ দিনগুলিকে আবার নজর করিয়ে দিচ্ছে। অর্থাৎ সিপিএম এরও বিদায় হয়েছিল, তৃণমূলেরও বিদায় আসন্ন। কারণ এত ঔদ্ধত্য কোনোভাবেই বাংলার মানুষ সহ্য করবে না। সেই কারণে কাঞ্চন মল্লিক হোক কিংবা হুমায়ুন কবির হোক কিংবা অন্য যারাই হোক, এই ঔদ্ধত্য দেখাচ্ছে। সমূলে জনসাধারণ উপযুক্ত সময় উৎপাটিত করে ছাড়বে। 34 বছরই টেকেনি, তো 15 বছরের অবস্থা কি হবে? এসএসসি দুর্নীতি মামলায় দাগি যারা রয়েছেন, অর্থাৎ যারা দুর্নীতি করেছেন বলে চিহ্নিত, তাদের প্রতি রাজ্য সরকার ও কমিশনের যে দরদ, তা বারবার প্রশ্নের মুখে পড়ছে আদালতে। আদালতে প্রথমে সিঙ্গেল বেঞ্চ এবং এখন ডিভিশন বেঞ্চও প্রশ্ন তুলল এই দাগিদের প্রতি এত কেন দরদ রাজ্য সরকার এবং কমিশনের, বিশেষ করে কমিশনের এই যে অভিজ্ঞতার উপর 10 নম্বর, সেই সিদ্ধান্তে নিয়ে প্রশ্ন তুলছে স্বয়ং আদালত। এসএসসি অযোগ্যরা
রাজ্য সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ, এদের যদি ভবিষ্যৎ কিছু সুনিশ্চিত না করতে পারে রাজ্য সরকার, তাহলে এরাই তো আগামী দিন আন্দোলন করে কোন তৃণমূল নেতাকে কত পয়সা দিয়ে চাকরি নিয়েছে এসব তথ্য প্রকাশ করে দেবে। আর এই তথ্য প্রকাশ হলে টাকা তো একদম উপর পর্যন্ত গিয়েছে। অতএব তৃণমূলের যে বিনাশ নির্বাচনের আগে শুরু হবে, সেটাকে আটকানোর জন্য মরিয়া হয়ে রয়েছে। নইলে দুর্নীতি এবং অসৎ এবং চুরির সাথে একটা সরকার এবং কমিশন দুজনে মিলে গেল, এক আদালত লড়ে যাচ্ছে, একাই কুম্ভ রক্ষা করে নকল বুদিগণ। অতএব আমরা বিশ্বাস রাখি আইনের ওপর। আইন এবং আদালত যে প্রক্রিয়ায় চলছে তাতে আগামী দিন ন্যায় বিচার হবে। চোরেদের কোনো সুবিধা নয়, চোরেদের দালালদের কোনো সুবিধা নয়, চোরেদের পৃষ্ঠপোষক সরকারকে কোনো সুবিধা নয়। চোরেদের স্থান হওয়া উচিত জেলখানায়, যারা চাকরি বিক্রি করেছে তাদের স্থান হওয়া উচিত জেলখানায়, আর এটাই হওয়া উচিত বলে আমরা মনে করি। অতএব আদালত যে স্ট্যান্ড নিয়েছে, যে কড়া মনোভাব নিয়েছে, তাতে বাংলার যে কোনো নাগরিকের গর্ব হওয়ার কথা। দক্ষিণ কলকাতার আর নিউ আলিপুর সংলগ্ন এলাকায় আচমকাই ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। একাধিক লরি দাঁড়িয়েছিল রাস্তায়, সেই লরিগুলো ভাঙচুর করেছে পুলিশ। লরি মালিকরা পুলিশের দাদাগিরির অভিযোগ যা উঠে আসছে লরি চালকদের পক্ষ থেকে, যে গতকাল রাতে তোলাবাজি চলছিল পুলিশের নিউ আলিপুরে, সেই তোলা না দিতে চাওয়ায় লরিওয়ালাদের বা লরি চালকদের 35 থেকে 40টি গাড়ি দাঁড় করিয়ে তার কাজ ভাঙা হয়েছে। পুলিশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। তারা নিউ আলিপুরে আজকে সকালে রাস্তা মোড় অবরোধ করে। কলকাতা পুলিশকে বার্তা দেয় যে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে যদি তারা জড়িত থাকে পদক্ষেপ নেওয়া হবে, এরপরে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই যে পুলিশের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় তোলাবাজি এবং তোলা না দেওয়ায় লরি ভাঙচুরের অভিযোগ, কিভাবে দেখছেন? দেখুন, সারা বাংলা জুড়ে, কলকাতা জুড়ে তৃণমূলের তোলাবাজির সাথে সাথে ট্রাফিকে পুলিশের তোলাবাজির যে উৎপাত, যারা রাতে সফর করে তারা জানে। যে সমস্ত নাগরিকরা রাতে ছোট গাড়ি নিয়ে যাতায়াত করে তারা টের পায়। যদি আপনি বর্ধমানের দিক থেকে, সলপের দিক থেকে আপনি কোনা এক্সপ্রেসে ঢুকতে যান, আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। কেন? লাইন দিয়ে লরি দাঁড়িয়ে আছে, কি করছে? পুলিশ তোলা নিচ্ছে। একই রকম জিনিস কলকাতার সর্বত্র হচ্ছে। এই যে বিরাট একটা তোলাবাজির সাম্রাজ্য তৈরি করে নিয়েছে পুলিশ, কেন করবে না? দেখছে নেতা থেকে শুরু করে যত মন্ত্রী শান্ত্রী সব কামাচ্ছে, তো পুলিশ, সিভিক পুলিশও নেমে পড়েছে। যে কারণে আজকে কোথাও কোনো বাঁধন নেই। বাঁধবে কে? ওপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে কাটমানিখোর, ওপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে চোর। যে কারণে বারণ করবার কারো ক্ষমতা নেই। সেই জন্য শুকনো বিবৃতি লালবাজারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা দেখছি, বিষয়টা ঠান্ডা হয়ে যাবে, আর দেখবেনও না, ব্যবস্থাও নেবে না। এই যে ট্রাফিকের ওপর যে হামলা, লরিওয়ালাদের ওপর হামলা, বাস মালিকদের ওপর হামলা, এই হামলার মাধ্যমে জোর করে অর্থ আদায় করবার যে প্রচেষ্টা এই পুলিশ কর্মচারীরা করছে, আমি মনে করি সরকারি মদত এতে আছে। সরকার আজ পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি। যদি করতেন তাহলে এই জিনিসগুলো আগেই বন্ধ হয়ে যেত। আরেকটা বিষয় উঠে আসছে, তা হচ্ছে একটা মর্মান্তিক ছবি দেখা গেছে গতকাল থেকে। গুজরাটের ভাদোদারায় একটি নদীর উপর ব্রিজ, সেই ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। ব্রিজের উপর দেখা যাচ্ছে অয়েল ট্যাঙ্কার তাও ঝুলে রয়েছে, এবং আপাতত যা জানা যাচ্ছে বিকেল পর্যন্ত 11 জনের মৃত্যু এই ব্রিজ ভেঙে নদীতে গাড়ি শুদ্ধ পড়ে। এটা আপনারা কিভাবে দেখছেন? না, দেখুন, দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। একটা ব্রিজ ভেঙে গেলে তাতে যে মানুষ হতাহত হয়, স্বাভাবিকভাবেই সেই সব পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে, এবং সরকার এই বিষয়ে যথাযথ ইনকোয়ারির ব্যবস্থা করে যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এবং যারা নিহত এবং আহত পরিবার তাদের পাশে গুজরাট সরকার থাকবে।
এটা আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস। না, অভিযোগ আমার হচ্ছে- প্রশ্ন 2016 সালে রাহুল সিনহা জোড়াচাকর যখন নির্বাচন লড়ছিলেন, সেই সময় আপনি সহ আপনার দল প্রস্তাব ব্রিজ ভাঙা নিয়ে রাজ্য সরকারকে একাধিকবার নিশানা করেছেন, কিন্তু আজকে এই গুজরাট সরকারের দিকে কেন নিশানা করা হবে? না না না, গুজরাট অভিযোগ রাহুল দা, অভিযোগ হচ্ছে 40 বছর ধরে এই সেতুটা নড়বড়ে ছিল, কোনো আমলই দেওয়া হয়। দেখুন, ব্যাপার হচ্ছে একটা তৈরি সেতু কিছুটা পুরনো হয়ে যাওয়ার জন্য ভেঙে যাওয়া, আমি প্রস্তাব তুল্য বলে বলছি। আর একটা সেতু তৈরি হয়নি আর সেটা ভেঙে পড়লো। একটা তৈরি সেতুতে গাড়ি যাচ্ছে, চাপ পড়ছে, হয়তো দুর্বল হয়ে রয়েছে, সেখানে কোনোভাবে ভেঙে পড়তে পারে, কিন্তু যেটা নতুন আর তার উপর দিয়ে একটা ছোট্ট খেলনা গাড়িও গেল না আর সেটা ভেঙে পড়লো। অতএব দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। ঘটনা দুর্ভাগ্যজনক, সরকার উপযুক্ত পদক্ষেপ নেবে, কিন্তু এর সাথে প্রস্তাব ব্রিজের কোনো তুলনাই হতে পারে না, কারণ ওই ব্রিজটা এখনো পর্যন্ত উদ্বোধনই হয়নি, তার আগেই ভেঙে পড়লো, এতগুলো মানুষ মারা গেল। উত্তর 24 পরগনা হাবড়াতে 21শে জুলাই নামে 47,000 টাকা চাঁদা দিয়েছেন এক ব্যবসায়ী, 10,000 টাকা বাকি ছিল, দিতে পারেননি বলে মারধর হয়েছে, মারধর করেছে, আর হাবড়ায় অভিযোগ এনেছে। না না, 21-এর যে আপনার আন্দোলন তৃণমূলের, তার জন্য তো বহু জায়গায় প্রতি বছরই এই নিয়ে নানান জায়গায় জোর জবরদস্তি, জোর জুলুম, মানুষের কাছে জোর করে টাকা তোলা, এ তো শুনি, কিন্তু সারা বছর শোনেন না। আপনারাই তো খবর করেন সারা বছর, এর থেকে জোর করে টাকা নিচ্ছে, ওর থেকে জোর করে টাকা নিচ্ছে, টাকা না দিলে মারধর, হুমকি, এমনকি গুলি পর্যন্ত মানুষকে খেতে হয়েছে। আর এখন তো মানুষের না, তৃণমূলের নেতাকে পর্যন্ত বকরা দিতে হয়, কাটমানি দিতে হয়। তৃণমূলের কাউন্সিলর ভয়ে কাঁপছে, তৃণমূলের অন্য পক্ষের ভয়ে, অর্থাৎ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এমএলএ গিয়ে মামলা করছে, এমএলএ গিয়ে চিৎকার করছে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ, তিনি মুখ্যমন্ত্রীর আঁচলের তলায় লুকোচ্ছে, মার খাবেন বলে, দোলাই খাবেন বলে, অর্থাৎ বিনাশ আসন্ন, এটাই তার ইঙ্গিত বলে আমি মনে করি। আরিয়াদহের জয়ন্ত সিং, তার একের পর এক কাণ্ড সামনে আসছে। এবার এক যুবককে জয়ন্তের নাম নিয়ে ইট বাস দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ জয়ন্ত সিং এর ভাইয়ের বিরুদ্ধে। পলাতক সেই অভিযুক্ত, আর আতঙ্কে গৃহবন্দী সেই আক্রান্ত যুবক। না না, দেখুন, এখানে যদি পুলিশ সক্রিয় থাকতো তাহলে জয়ন্ত সিংহ হতো না, আর রাজনৈতিক মদত না থাকলে জয়ন্ত সিংয়ের ভাইয়েরও এই বারবারন্ত হতো না। পুরোপুরি তৃণমূল কংগ্রেসের মদতে, পুলিশি নিষ্ক্রিয়তায় এই জাতীয় গুন্ডাইজম তৈরি হয়েছে, আর এটা এখনো তৃণমূল কংগ্রেস সেই গুন্ডাদেরই উস্কানি দিয়ে যাচ্ছে, তাদেরই রক্ষা করার কাজ করছে। যতক্ষণ পর্যন্ত এই সরকার বাংলা থেকে বিদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলার উন্নতি হবে না, মা বোনের উন্নতি হবে না, কলেজ স্কুলগুলোতে লেখাপড়ার ব্যবস্থা হতে পারবে না, হাসপাতালগুলোতে চিকিৎসা হতে পারবে না। আমূল পরিবর্তন দরকার, আর সেই আমূল পরিবর্তনের আওয়াজ নিয়েই আমরা কাজ শুরু করেছি। তাহলে আগামীকাল ওমর আব্দুল্লাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক হওয়ার কথা হচ্ছে। তিনটে জিনিস উঠে আসছে। এক হচ্ছে কাশ্মীরে জঙ্গি হামলা, বাংলার পর্যটকরা মুখ ফিরিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে ওমর আব্দুল্লাহকে সাথে নিয়ে আবার এনআরসি সামনে রেখে লড়াই করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে এই কাশ্মীর ইস্যুকে সামনে রেখে কেন্দ্রকে আবার আক্রমণ করতে চান। এই বৈঠকটা কিভাবে দেখছে? দেখুন, ঘুরে ফিরে যাই বৈঠক হোক, সেই ঘুরে ফিরে একই গল্প। সেই মুসলমান ভোটকে কি করে সিকিউর করা যায়, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় উদ্দেশ্য। তার মানে কি, মমতা ব্যানার্জি কি ভয় পাচ্ছে যে মুসলমান ভোট যতটা সিকিউর ভাবছে তৃণমূলের জন্য, ততটা সিকিউর নয়? মুসলমান ভোটেও ভাঙন ধরতে পারে, এই ভয়ে এখন ওমর আব্দুল্লাহকে পর্যন্ত ডেকে আনছে। এরপরে ওর বাপ ফারুক আব্দুল্লাহকে ডাকবে, এরপরে ওপর থেকে ওর ঠাকুরদাদা শেখ আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসবে। যত আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসুক, কোনো লাভ নেই।
মানুষ এর আসল ছবিটা, আসল চেহারাটা বুঝে গিয়েছে। অতএব যারা অপারেশন সিঁদুরের বিরোধিতা করে, একজন মহিলা হয়ে মহিলার সিঁদুর মুছে যাওয়ার ক্ষেত্রে যারা বাহবা নেয়, সওয়াল করে, অপারেশন সিঁদুরের বিরোধিতা করে, বাংলার মা বোন যারা সিঁদুরকে শ্রদ্ধা করে, হিন্দু সংস্কৃতিকে শ্রদ্ধা করে, তারা কোনোভাবেই এই জাতীয় চিন্তাকে সমর্থন করবে না। অতএব সিঁদুরের বিরুদ্ধে যারা, বাংলার মানুষের বিরুদ্ধে তারা, এটাই আগামী দিন ভোটের মূল স্লোগান হবে। আপনি বলছেন মুসলিম ভোট সরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, উনি ওবিসিতে ধাক্কা খেয়েছেন, কিন্তু এবার উনি ইডব্লিউএস এ এদেরকে এদেরকে অন্তর্ভুক্তিকরণের চেষ্টা চালাচ্ছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, ইমাম ভাতা উনি দিয়েছিলেন এই মমতা ব্যানার্জি মুসলমান তোষামদের জন্য। আমি কলকাতা হাইকোর্টে কেস করেছিলাম, রাহুল সিনহা, এবং ইমাম ভাতা বন্ধের আদেশ কলকাতা হাইকোর্ট দিয়ে ইমাম ভাতা বন্ধ করিয়ে দিয়েছে। কিন্তু সরকার বন্ধ করেনি, সরকার ওয়াকফ বোর্ডকে দিয়ে ঘুর পথে ইমাম ভাতা চালিয়েছে। তার মানে এটা বুঝতে হবে, সরকার তোষামদের রাজনীতির ক্ষেত্রে কোনো আদালতকেও মানে না। অতএব আমরা মনে করি যে আজকে যদি সরকার ওবিসি ক্ষেত্রে যেটা করতে পারল না, মুসলিম তোষামদের রাজনীতি, ওবিসিদের নাম কেটে মুসলমানদের ঢুকিয়ে সাম্প্রদায়িকতা যে কোটা তৈরি করবার চেষ্টা করেছিল, তাতে সরকার ব্যর্থ হয়ে অন্য রাস্তা নিয়েছে। প্রয়োজন বোধে আমরাও সেই রাস্তা ঠেকানোর জন্য উপযুক্ত পদক্ষেপ নেব। মেগা কর্মসূচি 21শে জুলাইয়ের আগে 18 জুলাই নরেন্দ্র মোদী এ রাজ্যে আসছেন এবং দুর্গাপুরে আপনারা সভার উদ্যোগ নিয়েছেন, এরকম কোনো উদ্যোগ? দেখুন, উনি আসবেন এরকম একটা প্রাথমিক আছে, এখনো পর্যন্ত যখনও সেটা পাকাপাকি খবর আসেনি, সেই জন্য এটা মিডিয়াতে আমরা এইভাবে বলতে চাই না। তবে প্রস্তাবিত আছে, এতে কোনো সন্দেহ নেই। পুরো পাকা খবর যখন ওনার কাছ থেকে আসবে, ওনার দপ্তর থেকে আসবে, আমরা আপনাদের সময় মতো জানিয়ে দেব। রাহুলদা, মহুয়া মৈত্র অভিযোগ করছেন যে 23 জন শ্রমিক তার কৃষ্ণনগর এলাকার উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলার জন্য আটকে রাখা হয়েছে। এরকম শ্রমিকের বিভিন্ন জায়গা থেকে এমন অভিযোগ আসছে উড়িষ্যাতে। সারা ভারতবর্ষে প্রায় 4 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে চিহ্নিত। এই সংখ্যাটা 10 গুণ হলেও অবাক হওয়ার কিছু নেই। অতএব সেই কারণে আমরা পরিষ্কার মনে করি যে এত অনুপ্রবেশকারী ছেয়ে গেছে, তো বাংলাদেশ থেকে যারা আসবে তারা তো বাংলায় কথা বলবে। আর মমতা ব্যানার্জির কায়দাটা হচ্ছে, যেই কোনো বাংলায় কথা বলা লোককে ধরা হয়, সঙ্গে সঙ্গে সে চিৎকার করে ওঠে, বাংলার লোক, বাংলার লোক। কেন করছে? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি তো মনে করে অনুপ্রবেশকারী তো ওর লোক, কারণ অনুপ্রবেশকারীদের ভোটে উনি জেতেন, অনুপ্রবেশকারীদের ভোট আগামী দিন উনি পাবেন। সেই আশায় অনুপ্রবেশকারীদের তাবেদারি করা তৃণমূল কংগ্রেসের ধর্ম। আর সেই কারণে বাংলা ভাষার কাউকে ধরলেই সঙ্গে সঙ্গে চিৎকার। আরে বাংলা ভাষায় তো শুধুমাত্র বাংলা কথা বলে না, ত্রিপুরা কথা বলে না, বাংলাদেশও বাংলা ভাষায় কথা বলে। অতএব সারা দেশ জুড়ে যে ছড়িয়ে গিয়েছে বাংলা দেশ থেকে অনুপ্রবেশকারী, তারা বিভিন্ন জায়গায় ধরা পড়বে এবং তাদের বিরুদ্ধে অভিযান সারা দেশ জুড়ে চলছে। এখানে মমতা ব্যানার্জি অভিযান আটকে রাখলেও আগামী দিন এখানেও অভিযান শুরু হবে। কসবা আইন কলেজের মনোজিৎ, দাদা মনোজিৎ, তার একের পর এক ভিডিও সামনে আসছে, একের পর এক অভিযোগ আসছে। মানসিক বিকারগ্রস্ত এই মনোজিৎ। আরো এক তরুণী, তিনি একেবারে ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ নিয়ে সামনে এসেছেন। দেখুন, মানসিক বিকারগ্রস্ত এই কথাটা বলে তৃণমূল কংগ্রেস আসলে মনোজিৎকে বাঁচাতে চায়। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আর দরকার মতো মানসিক বিকারগ্রস্ত বলে তৃণমূলের সুবিধা করে দেবেন না। ও পাক্কা অপরাধী, জেনে বুঝে অপরাধ করেছে, ক্ষমতার দম্ভে অপরাধ করেছে,
মা বোনের উপর অত্যাচার ক্ষমতার কারণে করার যে নেশা